চ্যালেঞ্জিং হলেও একই দিনে করতে হবে নির্বাচন ও গণভোট। আলাদাভাবে করলে জটিলতা তৈরির শঙ্কা অর্থ উপদেষ্টার। তফসিল ঘোষণার পর ইসির চাহিদার ভিত্তিতে বরাদ্দ। উৎসবমুখর ভোট আয়োজনে কাজ করছে সরকার। পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ। নির্বাচন পর্যন্ত এনআইডি সংশোধন বন্ধ। 6 দিনে 22,000 প্রবাসীর নিবন্ধন। রাজনীতির পকেটে ঢুকে ফ্যাসিবাদ রক্ষা করেছিল গণমাধ্যম, বলছে বিএনপি। বাংলাদেশের পক্ষে সংবাদ করার তাগিদ জামাতের। কলুষতা দূর করার আহ্বান এনসিপির। সংস্কার মানে শুধু সংবিধান পরিবর্তন নয়, বেশি করলে রাষ্ট্র দুর্বল হয় কিনা ভাবার পরামর্শ আইন উপদেষ্টার। ডিসেম্বরে ডিএসএ মামলা নিষ্পত্তি চান অ্যাটর্নি জেনারেল। এবং দফায় দফায় ভূমিকম্পে জরুরি প্রস্তুতির পরামর্শ। রাষ্ট্রের সক্ষমতা নিরূপণ করে পদক্ষেপ নিতে উচ্চ পর্যায়ের বৈঠক ঢাকায়। 300 ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। চ্যালেঞ্জ থাকলেও একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বলেন, আলাদা দিনে করলে জটিলতা তৈরি হবে, তবে এতে খরচ বাড়লেও বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না। অর্থ উপদেষ্টা জানান, তফসিলের পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে দেয়া হবে বরাদ্দ। গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে। নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে হতে হবে না। গণভোট কবে হবে তা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে নিজেদের অনড় অবস্থান জানান দিয়ে রাজনীতির মাঠ সরগরম রাখে রাজনৈতিক দলগুলোর এই বিপরীতমুখী অবস্থানের মধ্যেই গত 13 নভেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ঘোষণা করেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে হবে গণভোট ও জাতীয় নির্বাচন। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। সোমবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা বলেন, চ্যালেঞ্জিং হলেও একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করাই ভালো। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার কথা জানান তিনি। আমার মনে হয় চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে। 2 দিন করা জিনিসটা, মানে এত এন্টায়ার জিনিস রিটার্নিং অফিসার মোবিলাইজ করা, আপনি জানেন এটা খুব সোজা কাজ না। নির্বাচনের বাজেটটা আমরা এখন ওই অন্য মন্ত্রণালয়ের বাজেটটা লাস্ট ডেট দিয়েছে যে এত তারিখের মতো আপনারা বলে দেন, কারণ ডিসেম্বরে আমরা বাজেটটা রিভাইজ করব। ভাড়া কমার ব্যাপার আমি কিছু বলবো না, কারণ ওদের রিকোয়ারমেন্ট কত রকম দিতে একটা গণভোটের ব্যাপারটা আসছে। এটা তো আগের যখন আমরা বাজেট দিয়েছি সেই ওই প্রজেকশানে ওদের এটা ছিল না হয়তো। তারপরে ওরা এখন আপনার ওই যে বিদেশে যে আজকে থেকে 25 তারিখ থেকে শুরু হবে বিদেশে ভোটারদের এনরোলমেন্ট, আমরা জানি এমবেসিতে, সেটার হয়তো তখন ফরেন মিনিস্ট্রিতে হয়তো আমাদেরকে চাইতে পারে, কোনো চিন্তা করার দরকার নাই। এদিকে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা থাকবে বলে জানান অর্থ উপদেষ্টা। ওখানে তো ইনভলভ কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিরেক্টলি বডি ক্যামেরার ব্যাপারে ইসি বলে দেবে যে এইসব জায়গায় তোমরা নেবে এবং ক্যামেরা বা কী কী সুরক্ষা করবে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওদের পুলিশ, বিজিবি আছে, ওদের র্যাব আছে এবং এবার অন্যান্য সংস্থাগুলো আছে, তারা করবে। চালের বাজার স্থিতিশীল রাখতে বৈঠকে ভারত থেকে 50,000 টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। 50,000 টন আছে, আমরা তো এনকারেজ করি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারিতে উৎসব মুখর নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এই নির্বাচনে কয়েকটি পর্যবেক্ষক দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে কমনওয়েলথ। সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই কথা জানান সংস্থাটির মহাসচিব শার্লি আয়রকর। এ সময় জাতীয় নির্বাচনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি। প্রধান উপদেষ্টা জানান, ফেব্রুয়ারিতে উৎসব মুখর ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে কাজ করছে অন্তর্বর্তী সরকার। বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময়ে কমনওয়েলথের পূর্ণ সমর্থন কামনা করেন। ভোটার তালিকা প্রস্তুতে নির্বাচন বা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এদিকে নির্বাচনে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে 6 দিনে নিবন্ধন করেছেন 22,000-এর বেশি প্রবাসী। এর মধ্যে এগিয়ে রয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রবাসীরা। ঢাকা জেলার প্রবাসী ভোটারদের নিবন্ধন বেশি, আর আসন ওয়ার হিসেবে এগিয়ে চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের প্রবাসীরা। প্রবাসীদের ভোটের সুযোগ দিতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে 5 দিন করে নিবন্ধনের সময় বেঁধে দিয়ে গত সপ্তাহে পোস্টাল ভোট বিডি নামে মোবাইল অ্যাপ চালু করে নির্বাচন কমিশন।
সোমবার বিকেল পর্যন্ত নির্বাচন কমিশনের অ্যাপে দেখা যায় পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলো মিলিয়ে ৭১টি দেশের প্রবাসী বাংলাদেশিরা নিবন্ধন করছেন। ১৯ নভেম্বর থেকে এখন পর্যন্ত নিবন্ধন ছাড়িয়েছে ২২,০০০। সবচেয়ে বেশি নিবন্ধন দক্ষিণ কোরিয়া থেকে ৮,০০০-এর বেশি, এরপর জাপান থেকে ৫,০০০-এর বেশি। এরই মধ্যে ৬৪ জেলার প্রবাসীরা ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। তবে চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের প্রবাসীরাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার প্রক্রিয়ায় এগিয়ে রয়েছেন। এদিকে প্রবাসীদের ব্যালট আনা নেওয়ার কাজ সম্পন্ন করার দায়িত্ব পড়েছে ডাক বিভাগের উপর। এ নিয়ে ডাক বিভাগের সঙ্গে বৈঠক করে ইসি। তাতে পুরোপুরি তারা মনে করছে সম্ভব, এবং আমার কাছে মনে হয়েছে সম্ভব। এছাড়া আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তন সহ অন্যান্য তথ্য সংশোধন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সোমবার বিকেল থেকে নির্বাচন পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক। জরুরি কিছু বিষয় থাকার কারণে আমরা বলেছি, ফিল্ডগুলোকে বলেছি যে আপনারা এই ৪টার মধ্যে আপনাদের যে সমস্ত জরুরি বা পেন্ডিং যেগুলো আছে আপনারা এগুলো শেষ করে ফেলেন। এনআইডি করার জন্য যারা আসবে বা ভোটার হওয়ার জন্য যারা আসবে, এটা কিন্তু চলমান থাকবে। কমিশনের সিদ্ধান্ত যে মাইগ্রেশন এখন আর অ্যালাউ করা হবে না। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও ত্রুটিমুক্ত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বিভক্তির কারণে সাংবাদিকরা নিজেরাই রাজনীতিকদের পকেটে ঢুকে যান, যার প্রমাণ ফ্যাসিবাদকে রক্ষা করতে বিগত সময়ে উদ্যোগী হয়েছিল গণমাধ্যমগুলো। দুপুরে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে মতবিনিময়ে এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন গণমাধ্যমের ভেতরের কুলুষতা দূর করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। আর জামাত মনে করে সংবাদের উপস্থাপনা হতে হবে বাংলাদেশের পক্ষে। অন্তর্বর্তীকালীন সরকারের নানা সংস্কারের অন্যতম লক্ষ্য ছিল গণমাধ্যম। প্রায় ৪ মাসের আলোচনা শেষে গণমাধ্যম সংস্কার কমিশনের যে সুপারিশ তা নিয়েও আছে নানা পর্যবেক্ষণ। সম্প্রচার সাংবাদিকদের পক্ষ থেকে সেসব পর্যবেক্ষণ তুলে ধরতে বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। আগামী দিনে আমরা একটা মুক্ত সাংবাদিকতার জায়গা দেখতে চাই, মুক্ত গণমাধ্যম দেখতে চাই। 5টি কমিশনের কোনো কিছু ঐকমত্য কমিশনে আলোচনা হয়নি, এবং যার মধ্যে গণমাধ্যম সংস্কার কমিশন একটি। মতবিনিময়ের ধারাবাহিকতায় চতুর্থ ধাপে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পর্যবেক্ষণ তুলে ধরতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিজেসির এই আয়োজন। গণমাধ্যমের এটা ঠিক যে কাজের পরিবেশটা কোনো সরকারই দেয় নাই। ভয়ের রাজত্ব কিন্তু এখনো শেষ হয় নাই। নতুন নতুন ভয়ের রাজত্ব আমরা দেখেছি। তাদের যেমন নিজেদের আর্থিক নিশ্চয়তা দরকার মর্যাদাপূর্ণ জীবনে, তেমনি আবার তাদের কোড অফ এথিক্স থাকা দরকার। মতবিনিময়ে বিগত সময়ে গণমাধ্যমের পক্ষপাতমূলক অবস্থানের সমালোচনাও করেন রাজনীতিকরা। টেলিভিশনের মালিকানা আর বাড়ানো উচিত হবে না। কিছু কিছু গণমাধ্যম কর্মীও কিন্তু অস্বচ্ছ আয়নার মতো তারা ভূমিকা পালন করেছে। তারা তাকে ছেড়ে কথা বলছে না, সবসময়ের জন্য লড়াই করছে। মনে রাখা উচিত এই লড়াইটাই জারি করতে হবে। আয়োজনে বাংলাদেশের পক্ষে সংবাদ উপস্থাপনের আহ্বান জানায় জামায়াত। বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসাবে আমার সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ থাকবে, আমাদের উপস্থাপনাটা যেন অ্যাকোমোডেট হয়, আমাদের উপস্থাপনাটা যেন নিরপেক্ষ না হয়ে বাংলাদেশের পক্ষে হয়, জনগণের পক্ষে হয়। আলোচনায় গণমাধ্যম কার্যালয়ের ভেতরের রাজনৈতিক প্রভাব দূর করার উপর জোর দেন এনসিপির সদস্য সচিব। কিভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে যে কলুষতা, সেখান থেকে আমরা নিজেদেরকে বের করতে পারি, এবং সাংবাদিকতার ভিতরগত যে কলুষতা, সাংবাদিকতার ভিতরগত যে রাজনীতি, সেটাকে আমরা কিভাবে ঠিক করতে পারি, সেজন্য আমাদের সকলকে মিলে একটা সমন্বিত পদক্ষেপের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। মতবিনিময়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, বিগত সময়ে নিজেরা উদ্যোগী হয়ে ফ্যাসিজমকে রক্ষা করেছিল গণমাধ্যমগুলো। নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছে, রাজনৈতিক দলগুলো তো আপনারা কাউকে পকেটের মধ্যে নিতে চায় না। আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু দ্যাট বিকামস এ প্রবলেম। কারণ আমরা দেখছি তো যে আপনার গত 15 বছর কি হয়েছে। আমরা দেখেছি গত 15 বছর নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসিলিটিকে সমর্থন করেছেন। সরকার পরিচালনার দায়িত্ব পেলে গণমাধ্যমের জন্য ইতিবাচক পরিকল্পনা গ্রহণের আশ্বাস দেন বিএনপি মহাসচিব। যদি জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করতে পারি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সংস্কার মানে শুধু সংবিধান পরিবর্তন নয়, আবার অতিরিক্ত সংস্কার করলে রাষ্ট্র কাঠামো দুর্বল হয়ে পড়বে কিনা তাও ভাবতে হবে।
সকালে এই পারিবারিক আদালত উদ্বোধন করে আইন উপদেষ্টা আরও বলেন, বিচার প্রার্থীদের ভোগান্তি কমিয়ে স্বল্প সময়ে দুর্নীতিমুক্ত সেবা দেবে এই অনলাইন প্ল্যাটফর্ম। আর পরিবেশ উপদেষ্টা বলেন, নারী শিশুদের বিচারিক সহায়তা দিতে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। পারিবারিক মামলার বিচার কাজ অনলাইনে পরিচালনায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে চালু হলো ই পারিবারিক আদালত। সোমবার অনলাইন প্ল্যাটফর্মটির কার্যক্রম উদ্বোধন করেন আইন উপদেষ্টা ও পরিবেশ উপদেষ্টা। দুই উপদেষ্টা বলেন, নারী ও শিশুদের বিচারিক সহায়তা দিতে ই পারিবারিক আদালত যুগান্তকারী পদক্ষেপ। স্বল্প সময়ে দুর্নীতিমুক্ত সেবা দেবে এই প্ল্যাটফর্ম। এটা বিশেষ করে নারী জাতির জন্য যারা নির্যাতিত এবং নানান অবিচারের শিকার, এবং যে সমস্ত শিশুরা পারিবারিক সহিংসতা এবং বিদ্বেষের শিকার, তাদের জন্য আসলে অনেক বড় একটা বিচারের বার্তা নিয়ে এসছে, বিচারের সম্ভাবনা নিয়ে এসছে। এটা হচ্ছে জাস্ট আপনার শুধু মামলা দায়ের করা না, নথি ব্যবস্থাপনা আছে, শুনানি আছে, রায় আছে, সবকিছু অনলাইনে হয়ে যাবে। এটাকে আমরা একটা পেপারলেস কোর্টও বলতে পারি। এটাতে যে ভোগান্তি কমবে, সময় বাঁচবে, দুর্নীতি কমবে, খরচ কমবে, এটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই। এ সময় সংস্কার প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, অনেকের মাঝে বিভ্রান্তি রয়েছে। সংস্কার মানে শুধু সংবিধান পরিবর্তন নয়, অতিরিক্ত সংস্কার আবার রাষ্ট্র কাঠামোকে দুর্বল করে ফেলে কিনা তাও ভাবতে হবে। বাংলাদেশের সংস্কার নিয়ে কয়েক ধরনের বিভ্রান্তি কাজ করে। আমরা মনে করি সংস্কার মানে হচ্ছে সংবিধান পরিবর্তন করা। অতিরিক্ত সংস্কার যেটা আমি নিতে পারি না, সেরকম সংস্কার করতে গিয়ে আমি রাষ্ট্র কাঠামোকে দুর্বল করে ফেলি কিনা, সেটাও আপনাদের চিন্তা করতে হবে। বিনা খরচে সব পারিবারিক মামলা লিগ্যাল এইডের মাধ্যমে নিষ্পত্তি পরিকল্পনার কথা জানান আইন উপদেষ্টা। এই প্রক্রিয়ায় আগামী 5 বছরের মধ্যে 50% মামলা জট কমানোর বিষয়ে আশাবাদী তিনি। আমরা শুরু করে দিয়ে যাব। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ডিজিটাল নিরাপত্তা আইনে ঝুলে থাকা মামলাগুলো ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য সুপারিশ করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ CGS আয়োজিত সেমিনারে এই কথা জানান তিনি। এছাড়াও সাংবাদিক নিপীড়ন দূর করতে রাষ্ট্রের মানসিকতা পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেন রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা। বিগত সরকারের সময়ে সাংবাদিকদের কণ্ঠরোধে নানা বিতর্কিত আইন প্রবর্তন করা হয়, যার ভুক্তভোগী হন সাংবাদিক শহীদুল আলম, রোজিনা ইসলাম সহ অনেকেই। পরবর্তীতে সমালোচনার মুখে পরিবর্তন হয় আইনের ধারা, তবে সাংবাদিক নিপীড়নের ঘটনা কমেনি। সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে ডিজিটাল নিরাপত্তা আইন কিভাবে গণমাধ্যমের স্বাধীনতার উপর প্রভাব ফেলেছে তার প্রতিবেদন প্রকাশ করে গবেষণা প্রতিষ্ঠান CGS ও ক্লুনি ফাউন্ডেশন ফর জাস্টিস, যেখানে বলা হয় ক্ষমতাসীনরা এই আইনকে সাংবাদিকদের হয়রানি ও ভয় দেখানোর হাতিয়ারে পরিণত করেছিল। তারা আমাকে 2 দিন ডিবি অফিসে আটকে রেখে তারপর আদালতে পাঠায়। আদালত 3 দিনের রিমান্ডের আদেশ দিয়ে কারাগারে পাঠায়। 2 মাস জেলে থাকার পর জামিনে মুক্তি পাই। এরপর আমি আর সেই গতিশীল সাংবাদিকতায় জড়িত থাকতে পারিনি। সেমিনারে আইনজীবী সারা হোসেন বলেন, আগের মতো এখনো একইভাবে সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা না থাকলে সেটি হবে চ্যালেঞ্জের। ক্রিমিনাল মানহানি যে এখন পর্যন্ত আমাদের আইনে আছে, এটা অবশ্যই বাতিল হওয়া উচিত, আর এই অন্য আইনগুলো কিভাবে ব্যবহার হচ্ছে সেটা দেখা উচিত। এ সময় ডিজিটাল নিরাপত্তা আইনে ঝুলে থাকা মামলাগুলো ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য সুপারিশ করা হবে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। যেগুলো স্টে আছে সেগুলো অতি দ্রুত হাইকোর্টের যে কোনো একটি বেঞ্চে দিলে আমি দরকার নিজে যে বলবো এই মামলাগুলো এই ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি করে দেন। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের মানসিকতার মধ্যে পরিবর্তন না আসবে, ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে অ্যাটাক করে এই সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি না। একই সঙ্গে ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের নাগরিকের সুরক্ষা নিশ্চিতের নতুন উপায় বের করার আহ্বানও জানান অ্যাটর্নি জেনারেল। নাগরিক অধিকার এবং সাংবাদিক অধিকার। মাইমুনা হেদার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে রামপুরা 28 জনকে হত্যা মামলায় সেনা কর্মকর্তা রেদওয়ানুল সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 4 ডিসেম্বর। একই দিন শুনানি হবে সাব জেল থেকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদনেরও। সোমবার এই মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় 2 সেনা কর্মকর্তাকে। এদিকে আবু সাইদ হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে 27 নভেম্বর।
জুলাই অভ্যুত্থানে রামপুরায় ছাত্র জনতার উপর গুলি চালাতে দেখা যায় বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলামকে। প্রসিকিউশন বলছে 18 ও 19 জুলাই এই 2 দিন হত্যা করা হয় 28 জন ছাত্র জনতাকে। সোমবার এই মামলায় গ্রেপ্তার কর্নেল রেদওয়ানুল ও সাবেক মেজর রাফাত বিন আলমকে কড়া নিরাপত্তায় হাজির করা হয় ট্রাইব্যুনালে। পলাতক রামপুরা থানার সাবেক ওসি মশিউর ও খিলগাঁও জোনের এডিসি রাশেদুল ইসলামের পক্ষে আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল। 3টা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তেজগাঁও এলাকায়, তার তদন্ত প্রতিবেদন আমরা হাতে পেয়েছি, আমরা পর্যালোচনা করছি। এটার ফরমাল চার্জ দাখিলের জন্য আমরা সময় চেয়েছিলাম, 1 মাস সময় পেয়েছি। আশা করছি তার আগেই হয়তো তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারব। এদিনও সাব জেল থেকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন করেন গ্রেপ্তার 2 আসামির আইনজীবীরা। পরে এই আবেদন সহ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য হয় 4 ডিসেম্বর। তারা অন ডিউটিতে ছিল, ওই ডিউটিতে থাকার সময় তাদের বিরুদ্ধে আজকে যে সেকশন 3(2) আইসিটি অ্যাক্টের এলিগেশনটা আসছে এবং অ্যাকর্ডিংলি ফর্মাল চার্জ গঠন হয়েছে নেক্সট লাস্ট ওকেশনে। আজকে আছে ইন অ্যাবসেন্সিয়া, তারা যেহেতু এপিয়ার করে না পত্রিকা বিজ্ঞপ্তির পরও, তখন তাদেরকে পলাতক আসামিদের জন্য ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল একটা প্রসিড করছে। এদিন ট্রাইব্যুনাল 2 এর জুলাই শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ হয়নি। পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য হয় 27 নভেম্বর। এছাড়াও চানখারপুলে 6 জনকে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাকে জেরা করে আসামিপক্ষ। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ঘিরে চলছে ভূ রাজনৈতিক প্রতিযোগিতা। প্রায় প্রতি সপ্তাহে কূটনীতিকদের বৈঠক হচ্ছে সরকার, রাজনৈতিক দল কিংবা সুশীল সমাজের সঙ্গে। বিশ্লেষকরা বলছেন 5 আগস্টের পর বড় পরিবর্তন এসেছে কূটনীতিক পাড়ায়। ঢাকায় মার্কিন তৎপরতা কমলেও বেড়েছে চীনের, আর ভারতের সঙ্গে দূরত্বের সুযোগ নেওয়ার চেষ্টায় পাকিস্তান। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে জাতীয় স্বার্থকে গুরুত্ব দিচ্ছে সরকার। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। বাংলাদেশে বিদেশি কূটনীতিকদের তৎপরতা যেন নির্বাচনী সংস্কৃতির অংশ, কিন্তু 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষণীয়। এতদিন যারা এই দৌড়ঝাঁপে সবচেয়ে বেশি সরব ছিল, সেই যুক্তরাষ্ট্রের তৎপরতা যেন দৃশ্যমান নেই বললেই চলে। বিপরীতে চীনের তৎপরতা যে কোনো সময়ের চেয়ে বেশি। ভারত পাকিস্তান প্রশ্নে সম্পর্কের ওঠানামা আকাশ পাতাল। নতুন মুখ, তুরস্কের আগ্রহ এই অঞ্চলের কূটনৈতিক সমীকরণকে নতুন মাত্রা দিয়েছে। ঢাকা এসব সমীকরণ কিভাবে দেখছে? চীনা দূতাবাসের তথ্য মতে 2024 সালের 5 আগস্টের পর রাষ্ট্রদূত ইয়েন ওয়াও প্রায় 140টির মতো পাবলিক ইভেন্টে অংশ নিয়েছেন। সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে। বেশ কয়েকবার বসেছেন বিএনপি এবং এনসিপি নেতাদের সঙ্গেও। বলা যায় পরিবর্তিত পরিস্থিতিতে যে কোনো সময়ের চেয়ে সরব চীনা দূতাবাস। বিপরীতে গণতন্ত্র, মানবাধিকার নিয়ে সবসময় সরব থাকা যুক্তরাষ্ট্র যেন অনেকটাই নিষ্ক্রিয়। প্রায় 1.5 বছর ধরে ঢাকায় নেই দেশটির রাষ্ট্রদূত। কাজ করছেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। পট পরিবর্তনের পর হাতে গোনা কিছু কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি। মার্কিন দূতাবাসের এত কম তৎপরতা গত 2 দশকে দেখা যায়নি। এদিকে গত 1.5 দশকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যতটা উচ্চতায় ছিল, 5 আগস্টের পর তা ততটাই তলানিতে। ঠিক এর বিপরীত চিত্র পাকিস্তানের সঙ্গে। সম্পর্ক উন্নয়নে দ্বিপাক্ষিক যোগাযোগ ও বৈঠক বেড়েছে গত 5 বছরের তুলনায় 5 গুণ। 5 আগস্টের পর বৈঠক হয়েছে প্রায় 80টি। এর মধ্যে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বৈঠক হয়েছে 3 বার, যেখানে 5 আগস্টের আগে গত 6 বছরে বৈঠক হয়েছে 16টি। পিছিয়ে নেই মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ তুরস্ক। গত 1.5 বছরে 2টি এফওসি, মন্ত্রী পর্যায়ের সফর, প্রতিরক্ষা খাতেও 2 দেশের সশস্ত্র বাহিনীর যোগাযোগ বেড়েছে বহুগুণ। আলোচনায় এসেছে প্রতিরক্ষা ড্রোন তৈরির কারখানাও। বিশ্লেষকরা একে ডিপ্লোম্যাটিক প্যারাডাইম শিফট বলছেন। তাদের মতে বিশ্ব এখন বহু মেরুতে বিভক্ত। সবার চেষ্টা ঢাকায় নিজের হিস্সা নিশ্চিত করা। 5 আগস্টের পরের নতুন বাস্তবতায় চীন পিপল টু পিপল কানেক্টিভিটি বাড়ানোর চেষ্টা করছে। একই সাথে অন্যান্য রাষ্ট্রগুলো তাদের যে নতুন বাস্তবতার আলোকে তাদের যে প্রায়োরিটিগুলো সেগুলোকে তারা সেট করছে এবং সেখানে আমরা কনভার্জেন্স তৈরি করার জন্য চেষ্টা করছি। সেখানে কম্পেয়ার করার চাইতেও প্রায়োরিটি সেটগুলোর মধ্যে কিভাবে কনভার্জেন্স হচ্ছে সেটা ইম্পর্ট্যান্ট হবে। একদিকে ঝুঁকে যাওয়ার যেই প্রবণতা একসময় হয়তো ছিল, যেটাকে আমরা স্নায়ুযুদ্ধ সময় বলি, সেটা আর সম্ভব না। কারণ
পুরো পৃথিবীর কাঠামোটাই কিন্তু একটা মাল্টিপোলারের দিকে চলে যাচ্ছে। অনেকেই মনে করেন সরকারের সঙ্গে বেশি সখ্যের কারণে আগের মতো দৃশ্যমান তৎপরতায় নেই যুক্তরাষ্ট্র। তবে সাবেক এই কূটনীতিক মনে করেন জো বাইডেন না থাকায় দুই পক্ষেই কিছুটা দূরত্ব বেড়েছে। আগের সরকার যদি থাকতো যুক্তরাষ্ট্রে তাইলে একরকম হতে পারত, কিন্তু ট্রাম্পের কারণে এই সম্পর্কটা আর আগায় নাই, বরং এটা থিতিয়ে গেছে, থেমে গেছে। তো সুতরাং নতুন করে শুরু করার চেষ্টাও হয়তো কিছু কিছু করা হয়েছে, কিন্তু খুব অগ্রগতি আমি দেখি না। তো সুতরাং যুক্তরাষ্ট্র ওইদিকে পিছনে পড়ে গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাহবুবুল হক জানিয়েছেন, বর্তমান সরকার বাংলাদেশের স্বার্থকেই অনুসরণ করছে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। অবাধ ও সুষ্ঠু পরিবেশে আগামী নির্বাচন আয়োজনে সহায়তা করবে নৌবাহিনী। নবীন নাবিকদের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে একথা জানান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সকালে পটুয়াখালীর বানৌজা শেরি বাংলা নৌঘাঁটিতে নবীন নাবিকদের সমাপনী কুচকাওয়াজে নৌবাহিনীর প্রধান বলেন, নৌবাহিনী দেশের সব সংকটে সেনাবাহিনী ও বিমান বাহিনীর সঙ্গে সমানভাবে কাজ করছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী নির্বাচন আয়োজনে সরকার এবং কমিশনকে সহযোগিতা করবে তারা। শিক্ষা সমাপনী শেষে 417 জন নবীন নাবিক যুক্ত হলেন নৌ নিরাপত্তায়। কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী 3 নাবিকের হাতে পুরস্কার তুলে দেন বাহিনীর প্রধান। এই নির্বাচনে সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে এই মর্মে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্য এই জাতীয় নির্বাচনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার এবং নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা প্রদান করবে ইনশাআল্লাহ। সময় সংবাদে আরো থাকছে। চট্টগ্রামে কম্বলের গোদামে আগুন 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি ব্যবসায়ীদের। বাংলাদেশে সাম্প্রতিক ভূমিকম্পে আরও শক্তি সঞ্চিত হয়েছে কম্পনপ্রবণ এলাকায়। এ অবস্থায় আগাম প্রস্তুতি নেওয়ার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। নড়েচড়ে বসেছে সরকারও। আজই প্রধান উপদেষ্টার সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে। রাষ্ট্রের সক্ষমতা নিরূপণ করে পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হবে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা। বছর বছর বাড়ছে ভূমিকম্পের সংখ্যা। 2017-তে বাংলাদেশ ও কাছাকাছি এলাকায় 28টি, 2023-এ 41টি এবং 2024-এ 54টি ভূমিকম্প রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সবশেষ মাত্র 36 ঘন্টার ব্যবধানে 4 বার ভূমিকম্পে বেড়েছে সংখ্যা। সার্বিক পরিস্থিতিতে নড়ে চড়ে বসেছে সরকারও। রাষ্ট্রের বর্তমান সক্ষমতা নিরূপণের পাশাপাশি বড় কোনো ভূমিকম্প হলে পরিস্থিতি সামাল দেওয়ার উপায় নিয়ে আলোচনার আশ্বাস দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টার। আমরা সম্মিলিতভাবে দেখছি রাষ্ট্রের সক্ষমতাটা আমরা নিরূপণ করব প্রথমে, তারপরে সেটার সাথে আর কি আমাদের আশু প্রয়োজন কিংবা দীর্ঘ সময়ের প্রয়োজন সেই সমস্তগুলোকে প্রাতিষ্ঠানিক এবং প্রযুক্তিগত আমরা আয়োজনগুলো সম্পন্ন করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক হুমায়ুন আক্তার মনে করেন, সাম্প্রতিক ভূমিকম্পের কারণে আরও শক্তি সঞ্চয় করছে ভূমিকম্প প্রবণ অঞ্চল, তাই আগে থেকে প্রস্তুতি নেওয়া জরুরি। বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকা না, কিন্তু ভূমিকম্পের ঝুঁকির দিক দিয়ে অন্যতম শীর্ষস্থান অবস্থান করছে। কারণ হচ্ছে দুটো একটা লকড হয়ে আছে, এটা স্লিপ করছে না বলেই ভূমিকম্প হচ্ছে না। এটাই হচ্ছে আমাদের জন্য একটা থ্রেটনিং, একটা ভয়ঙ্কর একটা অবস্থা, এবং যখন হবে তখন হচ্ছে বড় ভূমিকম্প। যদিও ভূকম্পন কখন কোথায় হবে আগে থেকে নিশ্চিতভাবে তা বলা যায় না, কিন্তু প্রস্তুতি হিসেবে নিজের ঘরকে নিরাপদ রাখা, জরুরি সরঞ্জাম প্রস্তুত রাখা এবং পরিস্থিতি বিবেচনায় রেখে পূর্ব পরিকল্পনা রাখার মতো বিষয়গুলো জীবন রক্ষা করতে পারবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। ঘরের ভিতরে আসলে নিরাপদ জায়গা। ঢাকা সিটিতে আপনি বাইরে আসলে আরো বিপদ। আমাদের ইমিডিয়েট হচ্ছে স্বল্প মেয়াদী পরিকল্পনায় যাওয়া উচিত। সরকারি সংস্থা এই স্বল্প মেয়াদীর ব্যাপারে একদম তারা কোনো কর্ণপাত করছে না। প্রচুর বাজেট মানে সেখানে হচ্ছে বাণিজ্য। এর বাইরেও সচেতনতা তৈরির পাশাপাশি প্রশিক্ষিত জনবল তৈরি করে নিয়মিত মহড়া এবং ঝুঁকিপূর্ণ ভবনে অভিযান পরিচালনায় জোর দেন সংশ্লিষ্টরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। প্রায় ছোট বড় 300 ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে রাজউক। রাজধানীর ভবনের ঝুঁকি মূল্যায়নে কঠোর হওয়ার তাগিদ দেন
পরিবেশ উপদেষ্টা। এজন্য রাজুকের ক্ষমতা বাড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা। সাম্প্রতিক ভূমিকম্পে বড় বিপদের ঝুঁকি স্পষ্ট হচ্ছে ঢাকায়। এই অবস্থায় সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে চলছে আলোচনা। সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সেমিনারের আয়োজন করে রাজুক। বড় ভূমিকম্প হলে পরিস্থিতি সামাল দেওয়ার উপায় নিয়ে আলোচনা করেন ভূমিকম্প বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট সংস্থা ও সরকারের প্রতিনিধিরা। রাজুকের চেয়ারম্যান জানান, প্রায় ৩০০টি ছোট বড় ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়েছে। সমন্বিতভাবে কাজ না করলে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি সামাল দেয়া কঠিন হবে। অলরেডি উই হ্যাভ দ্য লিস্ট। 10টা শুধু রাজুকের না, যারা এই বাড়ি তারা ওখানে অঙ্গীকারবদ্ধ যে আমরা এই প্ল্যান যে সাবমিট করতেছি এর বাইরে আমরা গেলে বিধি মোতাবেক আমরা দায়ী থাকবো এবং যে কোনো শাস্তি ব্যবস্থা গ্রহণ করা যাবে। সুতরাং আপনি সেটা বলেন, যারা করতেছে মূল দায়ী কিন্তু তারা। রাজধানীর ভবনগুলোর ঝুঁকি মূল্যায়নে রাজুক ও সিটি কর্পোরেশনকে কঠোর হওয়ার তাগিদ দেন পরিবেশ উপদেষ্টা। যৌথভাবে কম্প্রিহেন্সিভ একটা অ্যাসেসমেন্ট করে ফেলতে পারে, এটার আর কিন্তু কোনো অপেক্ষা করার আমাদের কোনো সুযোগ নেই। যে মধ্যমেয়াদে ইনস্টিটিউট হবে, সেটা কবে হবে? ওটা মধ্যমেয়াদে হবে কেন? এটা তো আসলে এই মেয়াদেই কাজ শুরু করার দরকার। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা জানান, রাজুকের ক্ষমতা বাড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া ঝুঁকি মোকাবিলায় ট্রাস্ট গঠনের কাজ চলমান। ভূমিকম্পের প্রস্তুতির ক্ষেত্রেও, ঝুঁকি কমিয়ে আনার ক্ষেত্রেও আমরা সেটা পালন করতে পারবো। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে অভিযান পরিচালনায় সিটি কর্পোরেশন, রাজুক ও ফায়ার সার্ভিসকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান সংশ্লিষ্টরা। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। কর শুল্ক ফাঁকের সুযোগ করে দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনবিআরের 17 কর্মকর্তার সম্পদ জব্দ ও দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। সংস্থাটির কর্মকর্তা বলছেন, তাদের সম্পদ যাচাই বাছাই বিভিন্ন দফতরে চিঠি পাঠানো হয়েছে। এদিকে দুদকের আবেদনে সালমান এফ রহমান ও ফজলিনুর তাপসের সম্পদের জব্দের আদেশ দেন আদালত। সংস্কার সহ নানা দাবিতে চলতি বছরের জুনে আন্দোলনের নামে এনবিআর কর্মকর্তারা। ঠিক তখনই আন্দোলনের সঙ্গে জড়িত হাসান তারিক রিকাবদার সহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের নামে দুর্নীতি দমন কমিশন। এনবিআর কর্মকর্তাদের অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা মেলায় সম্পদ বিবরণীর নোটিশ জারি করে দুদক। সম্পদের হিসাব যাচাই করতে বিভিন্ন দফতরে চিঠি পাঠাচ্ছে সংস্থাটি। ইতোমধ্যে এনবিআর সদস্য একেএম বদুল আলম সহ বেশ কয়েকজনের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকিদের দেশ থেকে নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দ করার কথা জানিয়েছে দুদক। সম্পদ বিবরণী দাখিলের প্রেক্ষিতে তাদের দেওয়া তথ্য যাচাই বাছাই চলছে। ইতিমধ্যে কয়েকজন কর্মকর্তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজও করা হয়েছে। এদিন দুদকের আবেদনে সালমান এফ রহমানের গাজীপুরের 11 একর জমি ও ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। একইভাবে জব্দ করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলিনুর তাপসের 21 ব্যাংক হিসাবও। ফজলিনুর তাপসের বিষয়ে বিজ্ঞ আদালত একটি অর্ডার দিয়েছেন, তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ এবং তার সম্পদ, স্থাবর অস্থাবর সম্পদ ক্রোকের। এদিকে 18 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। আইনের মারপ্যাঁচে বৈধ অভিবাসনকে দেখানো হচ্ছে মানব পাচার হিসেবে, এতে সংকুচিত হচ্ছে শ্রমবাজার। এমন অভিযোগ তুলে ধরে বিএমইটির সামনে মানববন্ধন করেছেন বাইরের সদস্যরা। বইসেলের একক এজেন্সি ব্যবস্থা বাতিল ও আমলাতান্ত্রিক অপতৎপরতা বন্ধ সহ 10 দফা দাবি। বৃহস্পতিবারের মধ্যে দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। 13 দিন পর সোমবার সকালে আবারও 10 দফা দাবি আদায়ে রাজধানীর কাকরাইলে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির সামনে মানববন্ধনে বাইরার সদস্যরা। তাদের অভিযোগ, অভিবাসন খাতে জটিলতা তৈরি করেছে সরকারি বিভিন্ন সংস্থা। আইনের মাধ্যমে বৈধ অভিবাসনকে মানব পাচারের আওতায় ফেলা, বইসেলের একক এজেন্সি ব্যবস্থা বৈদেশিক শ্রমবাজারকে সংকুচিত করছে বলে অভিযোগ মানববন্ধনকারীদের। যেখানে সরকারের পক্ষ থেকে বুয়েসেল সকল দেশের কাজ নিয়ে যাচ্ছে, সেখানে আমরা রিক্রুটিং এজেন্সিরা কোথায় থেকে আমরা 100 কাজ পূরণ করব? লাইসেন্স দিয়েছেন আমাদেরকে, আমাদের হাত পাও কেন আপনারা বাইন্ধা দিয়েছেন? যখন সে অ্যাপ্লিকেশন করছে তারপরে হঠাৎ করে তাদেরকে জামানতটা বাড়িয়ে দাও,
চেষ্টা করা হয়েছে। সমস্যা নিরসনে লাইসেন্স নবায়নে আগের প্রক্রিয়া মানা, ৪৫ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স ফিরিয়ে দেয়া, বহির্গমন ছাড়পত্র দেয়ায় আগের নিয়ম বহাল রাখা সহ ১০ দাবি তুলে ধরেন তারা। ১০ দফার মধ্যে আপনারা দেখতে পাবেন এই আইনের বিধিকে সামনে নিয়ে এই ইন্টারিয়াম গভর্নমেন্টের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কিভাবে সাংঘর্ষিক দ্বারা বিধি পরিপত্র জারি করে কেন আজকে লাইসেন্স নবায়ন করা হচ্ছে না। বৃহস্পতিবারের মধ্যে তাদের সব দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বায়রার সদস্যরা। আর যদি না হয় তাহলে আমরা বৃহস্পতিবারে আমাদের শ্রমবাজার রক্ষা আন্দোলনের সমস্ত পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে আমরা বসে সিদ্ধান্ত নিব। এক দফায় দিকে আমাদের নিয়ে যাবেন না। এর আগে ১০ নভেম্বর ১০ দফা দাবি নিয়ে বিএমইটি মহাপরিচালকের সঙ্গে আলোচনা করেও কোনো সমাধান আসেনি বলে জানান বায়রা সদস্যরা। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। শ্রম আইনে আহত শ্রমিকদের পুনর্বাসন, নিহতদের ক্ষতিপূরণে অর্থ সহায়তা বাড়ানো সহ নানা দাবিতে সোচ্চার শ্রমিক নেতারা। তাজরিন ট্র্যাজেডির ১৩ বছর উপলক্ষে সকালে রাজধানীর জুরাইন কবরস্থানে সমবেত হয়ে দাবি আদায়ে আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। তাজরিন ফ্যাশন গার্মেন্টসে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের পেরিয়েছে ১৩ বছর। এখনও সেই ভয়াল স্মৃতি নিয়ে দিন পার করছেন বেঁচে যাওয়া পোশাক শ্রমিকরা। সোমবার সকালে আশুলিয়া নিশ্চিন্তপুরে নিহত শ্রমিকদের শ্রদ্ধা জানাতে পরিত্যক্ত ভবনের সামনে জড়ো হন আহতসহ নিহতদের স্বজনরা। ক্ষতিপূরণ দাবি করেন আহতসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এই শ্রমিকের শ্রমে ঘামে রক্তে আপনার অর্থনীতির চাকা ঘুরছে, সেই শ্রমিক মরে গেলেও এই রাষ্ট্রের কিছু হয় না। আমরা এই শ্রমিকদের পুনর্বাসন চাই। নিহতদের স্মরণে রাজধানীর জুরাইন কবরস্থানে আসেন শ্রমিক নেতারা। ১৩ বছরেও এই দুর্ঘটনার বিচার কাজ শেষ না হওয়ায় ক্ষোভ জানান শ্রমিক নেতারা। রানা প্লাজা ধসের ১৩ বছর পূর্তির আগে দাবি আদায়ে আন্দোলনের ঘোষণা দেন বিলসের নির্বাহী প্রধান। আমরা আশা করব আগামী এপ্রিলে রানা প্লাজার ১৩ বছর, তার আগে আমাদের নেতৃবৃন্দ যে কতগুলো দাবি করেছেন, উল্লেখ করেছেন, সেগুলো পূর্ণ হবে এবং সেগুলোর জন্য আমরাও একটা পরিকল্পনা তৈরি করব যাতে ৪ মাস আমরা কিভাবে ধারাবাহিকভাবে এই দাবিগুলো নিয়ে এগিয়ে যেতে পারি। একজন শ্রমিক কর্মক্ষেত্রে নিহত হলে তার মৃত্যুজনিত ক্ষতিপূরণ $১,৮০০। ১ বছরের আয়ের চাইতেও মৃত্যুজনিত ক্ষতিপূরণ কম, এর চাইতে উপহাস কি আর হতে পারে। এ সময় আহতদের স্থায়ী পুনর্বাসন ও চিকিৎসার জন্য দাবি জানান তারা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় ২.৫ ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রামের কদমতলীর কম্বলের গোডাউনের আগুন। এতে গোডাউনের সম্পূর্ণ মালামাল পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সংখ্যা ব্যবসায়ীদের। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। ভবনের চতুর্থ তলার জানালা দিয়ে বেরিয়ে আসছে আগুন আর ধোঁয়া। সোমবার দুপুর ১টায় চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় হোসেন চেয়ারম্যানের বাড়ির চতুর্থ তলায় একটি কম্বল গোডাউনে আগুন লাগে। প্রথম দিকে ব্যবসায়ীদের পাশাপাশি স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন, তবে কম্বল সহ বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুনের তীব্রতা বেড়ে যায়। এতে গোডাউনে সব মালামাল পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। আমরা গোডাউনের ভিতরে কাজ করতেছি এবং বাইরে থেকে দেখি উপর তলায় আগুন লাগছে। আমাদের তো আগুন লাগার মতো কোনো কিছু এখানে কিছু নাই, আমরা তো লাইট বন্ধ করে রাখি, শুধু জাস্ট আসে মালটা ডেলিভারি দিয়ে দিই। ভবনে আপনার ট্রান্সপোর্ট আছে আর কি, কম্বলের, তারপর চৌটারের, তারপর ফুটবলের। পানির সংকটে আছি আর কি আমরা। তা পানি আমাদের আশেপাশে যেগুলো পানির ট্যাঙ্ক আছে সব তাদের জন্য ফায়ার সার্ভিসের জন্য খুলে দেওয়া হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালে ২.৫ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এতে কোনো হতাহত নেই। সবাই মিলে আমাদের সার্ভিস সহযোগিতা করার কারণে আমরা যে অবস্থাগুলোর মধ্যে কাজগুলো করেছি এটা অত্যন্ত রিস্কেবল। বা এই মুহূর্তে আগুন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণ রয়েছে। আশা করি আগুন আর অন্য কোনো ছড়াবে না। আগুনের সূত্রপাত নিয়ে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ২০৩০ সালের মধ্যে জলবায়ু পরিবর্তনজনিত কারণে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলে পরিণত হবে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো। বিশেষ করে প্রভাব মোকাবেলা করতে হবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকে। এর মধ্যে শুধু বাংলাদেশেরই ৯০% মানুষ চরম পরিবেশ ও বাস্তুগত ঝুঁকিতে পড়বে বলে মত বিশ্বব্যাংকের। রাজধানীতে জলবায়ু বিষয়ক এক সেমিনারে এমন তথ্যই তুলে ধরে সংস্থাটি।
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্তের তালিকায় অনেক দেশ থাকলেও সবচেয়ে বেশি ক্ষতি মোকাবেলা করতে হবে দক্ষিণ এশিয়ার উপকূলীয় ও ঘনবসতিপূর্ণ এলাকার মানুষকে। সোমবার রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঝুঁকি থেকে স্থিতিস্থাপকতা, দক্ষিণ এশিয়ার মানুষ ও প্রতিষ্ঠানের অভিযোজনে সহায়তা শীর্ষক এক প্রতিবেদন তুলে ধরে বিশ্বব্যাংক। এতে সংস্থাটি জানায়, আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশের 90% মানুষ চরম জলবায়ু ঝুঁকিতে পড়বে। এর ফলে উচ্চ তাপমাত্রা, ভয়াবহ বন্যা সহ উপকূল বেষ্টিত এলাকায় বাড়বে লবণাক্ততা। ক্ষতির সম্মুখীন হবে গৃহস্থালী সহ কৃষক ও কৃষিখাত। জলবায়ুর প্রভাবে ভারত ও বাংলাদেশের উপকূল এলাকার মানুষকে ভয়াবহ উচ্চ তাপমাত্রা ও বন্যার সম্মুখীন হতে হবে। এসব এলাকায় আগামী 5 বছরে 5.5 কিলোমিটারের মধ্যে সব খাতেই দুর্যোগ মোকাবেলা করতে হবে। জলবায়ু ঝুঁকিতে থাকা বাংলাদেশও দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন পলিসি নির্ধারণ করে বাস্তবায়নের কাজ করছে। তবে সামগ্রিক অবকাঠামো শক্তিশালীকরণ ও তথ্য সংগ্রহ চ্যালেঞ্জিং বলে মত পরিবেশ সচিবের। জলবায়ু অভিযোজন মোকাবিলায় অবকাঠামো উন্নয়ন ও তথ্য সংগ্রহ সবই ব্যয়বহুল। এক্ষেত্রে স্থানীয় সরকার বিভাগের সমন্বয়ে বাংলাদেশ অনেক পলিসি নিয়েছে। এ বিষয়ে পাইলট প্রকল্প চলমান রয়েছে। জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব সহনশীল রাখতে হলে আগাম সতর্কবার্তা, সামাজিক সুরক্ষা, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার ও ঝুঁকি কাটিয়ে উঠতে পর্যাপ্ত অর্থ বরাদ্দের পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। 2027 সালের মধ্যে 13 MFS ডিজিটাল ব্যাংকিং সার্ভিস, মাইক্রো ক্রেডিট, ইন্স্যুরেন্স, NBI সহ সব আর্থিক প্রতিষ্ঠানকে আন্তঃলেনদেন শুরু করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক। সামষ্টিক জনগোষ্ঠীকে আর্থিক খাতে অন্তর্ভুক্ত করতে রাজধানীতে এক অনুষ্ঠানে একথা জানান গভর্নর। নগদ লেনদেন কমালে স্বচ্ছতা এবং জবাবদিহিতা বাড়বে বলে মনে করেন তিনি। দেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা 18 কোটি 80 লাখ। মোবাইল ফাইন্যান্স সার্ভিসের আওতায় লেনদেন হয় প্রতিদিন সর্বনিম্ন 5,000 কোটি টাকা। প্রবাসীর পরিবারে দ্রুত রেমিটেন্স পৌঁছানো, প্রান্তিক মানুষের ঘুরে দাঁড়াতে মাইক্রোক্রেডিটের পরিসর বৃদ্ধি, নগদ টাকার যুগ থেকে প্রযুক্তি নির্ভর লেনদেনের পথে হাঁটছে বাংলাদেশ, যে পথে উন্নত বিশ্ব এগিয়েছে অনেক আগেই। সামষ্টিক অর্থনৈতিক পরিসরের পথে এগিয়ে যেতে গেটস ফাউন্ডেশনের সাথে যৌথভাবে কাজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এজন্য সোমবার রাজধানীর একটি হোটেলে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম নিয়ে গেটস ফাউন্ডেশন ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি সই হয়। বাংলাদেশে এমন একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা খুবই আনন্দিত। এখানে প্রযুক্তিগত উন্নয়ন এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, 2027 সালের মধ্যে 100% কার্যকর হবে এই উদ্যোগ। এতে দুর্নীতি কমার সঙ্গে লেনদেনের স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি বাড়বে কর আদায়। আজকে থেকেই অফিশিয়ালি আমাদের এই কার্যক্রমটা শুরু হবে, ইমপ্লিমেন্টেশন প্রোগ্রাম। আমরা 1.5 বছরের মধ্যে জুলাই 27 আমাদের ফুললি অপারেবল সিস্টেম চালু হয়ে যাবে। নগদ টাকা ছাপানো থেকে সরে আসতেও অন্তর্জাল ব্যবহারের সহজপ্রাপ্যতা দ্রুত সফলতার কারণ বলে মনে করেন ব্যাংক খাত সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সরকারে থাকা একটি মহল বিদেশিদের পরামর্শে শ্রম আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে, যা কার্যকর হলে অস্থিরতা বাড়বে পোশাক শিল্পে। এমন অভিযোগ তুলে নতুন অধ্যাদেশ প্রত্যাখ্যান করেছে পোশাক খাতের শীর্ষ সংগঠন BGMEA, BKMEA ও BTMEA। যদিও সংশোধিত আইনে শ্রমিকের সুরক্ষা দেওয়া হয়েছে বলে দাবি শ্রমিক নেতাদের। এ অবস্থায় নতুন আইন বাস্তবায়নে শিল্পাঞ্চলে যেন অসন্তোষ তৈরি না হয় তা নিশ্চিত করার পরামর্শ অর্থনীতিবিদদের। MS আরিফিনের রিপোর্ট। দীর্ঘদিন ধরে বাংলাদেশের শ্রম আইনের সংশোধন চেয়ে আসছিল জাতিসংঘের শ্রম সংস্থা, ILO, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো। অবশেষে বাংলাদেশ শ্রম আইন সংশোধন 2025-এর খসড়া গেল মাসে অনুমোদন করে উপদেষ্টা পরিষদ, যেখানে দেখা যায় আগে শ্রম আইনে ভবিষ্যৎ তহবিল গঠনের কথা থাকলেও তা বাধ্যতামূলক ছিল না। তবে নতুন আইনে 100 জন স্থায়ী শ্রমিক থাকলেই স্থায়ী তহবিলের বাধ্যবাধকতা রাখা হয়েছে। কারখানায় কর্মরত 20 জন শ্রমিক কর্মচারী সম্মত থাকলেই করা যাবে ট্রেড ইউনিয়ন, অথচ আগে দরকার হতো মোট শ্রমিকের 20% সম্মতি। একটি প্রতিষ্ঠানে করা যাবে সর্বোচ্চ 5টি ট্রেড ইউনিয়ন, এতদিন যা ছিল 3টি। এসব সংশোধন নিয়ে পোশাক শিল্পের উদ্যোক্তাদের আপত্তির মধ্যেই গেল সোমবার
খসড়াটি অধ্যাদেশ আকারে জারি করে সরকার। এবার তা প্রত্যাখ্যান করেছে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ। শ্রমিক গণবসতি এলাকা যেগুলি, সেখানে কিন্তু এক একটা বাড়িতে 40 জন 50 জন শ্রমিক কিন্তু থাকে। ওই বাড়িগুলো যদি ইচ্ছা করে সে তার বাড়িতে 20 জনকে নিয়ে একটা ট্রেডিং করে ফেলতে পারে। এই যে শ্রম আইন যেটা হয়েছে, এটা কোনোভাবেই বাংলাদেশের প্রেক্ষাপটে, আমাদের ইন্ডাস্ট্রির প্রেক্ষাপটে, আমাদের দেশের অর্থনীতির প্রেক্ষাপটে এই শ্রম আইনটা নিজের জন্য যোগ্য উপযোগী হয় নাই। নতুন আইন শিল্পে অস্থিরতা বাড়াবে বলে দাবি উদ্যোক্তাদের। আগামী দিনগুলিতে এই সেক্টরটাকে কন্টিনিউয়াসলি সাফার করতে হবে, অর্থাৎ যারা এটা করিয়েছে তারা পরিকল্পিতভাবেই করিয়েছে, কারণ এতবার এত কঠিনভাবে আমরা এটা নিয়ে কথা বলার পরেও এইটা সরকার ফাইনালি এটা পরিবর্তন করে নাই। মজুরি বৃদ্ধি সহ নানা দাবিতে শ্রমিকরা মাঠে নামলে কালো তালিকাভুক্ত করা যাবে না এমন বিধানও রাখা হয়েছে নতুন অধ্যাদেশে। সংজ্ঞা পরিবর্তন করে কর্মকর্তা কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে শ্রমিকদের। সংশোধিত শ্রম আইন কর্মী বান্ধব বলে দাবি শ্রমিক নেতাদের। যা কিছু চেয়েছি সব পেয়ে গেছে এটা বলা যাবে না, কারণ আসলে রাতারাতি সবকিছু সম্ভব না। যতটুকুই শ্রম অধ্যাদেশে হয়েছে সেটা আমি মনে করি যে গণঅভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষারই ফলাফল। শ্রমিকদের যে সংজ্ঞা সেই শ্রমিকের মধ্যে চলে আসবে এবং তারা সেই ধরনের সুযোগ সুবিধা এখান থেকে নিতে পারবে। প্রভিডেন্ট ফান্ডের ইস্যুটা এবার ম্যান্ডেটরি করা হয়েছে। আমরা চাই যে সেটা ম্যান্ডেটরি মানে যাতে মানা হয়, না মানলে সেখানে পালিশমেন্টের ব্যবস্থা করা। এদিকে নতুন আইন বাস্তবায়ন করতে গিয়ে শিল্পাঞ্চলগুলোতে যেন ঝুঁকি তৈরি না হয় সেদিকে নজর রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। এটাকে যাতে পুঁজি করে কেউ দেশের ক্ষতি করতে না পারে, দেশের যে শিল্প কারখানায় বা যে কোনো ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটি, সেখানে যাতে করে কোনো ধরনের কোনো অসুবিধা তৈরি না হয়, তো সেটা দেখতে হবে। এবং একই সঙ্গে শ্রমিকের যে অধিকারগুলো আছে, তার যে কমপ্লায়েন্সগুলো আছে, মানে সোশ্যাল কমপ্লায়েন্স যেগুলো, সেগুলোকে আমাদের আস্তে আস্তে মান্য করার যে অভ্যাস সেটা তৈরি করতে হবে। শিল্পের স্বার্থে পণ্যের মূল্য বাড়াতে আন্তর্জাতিক বাজারে শ্রমিক সংগঠনগুলোকে আরো সংগঠিতভাবে সোচ্চার হওয়ার তাগিদ রপ্তানি খাত সংশ্লিষ্টদের। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। উৎপাদন খরচ কমিয়ে ফিডের দাম কমাতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে সচিবালয়ে ব্রিফিংয়ে একথা জানান তিনি। ফিড তৈরির কারখানায় বিদ্যুতের দাম কমানোর চেষ্টা চলছে জানিয়ে উপদেষ্টা বলেন, এতে দাম কমে আসবে। রপ্তানির ক্ষেত্রে বড় বাধা হচ্ছে যে আমাদের ডিজিজ কন্ট্রোল করা। বাংলাদেশের মাংসের একটা চাহিদা মুসলিম দেশগুলোতে আছে, যেহেতু হালাল মাংস পাওয়ার একটা সুযোগ তৈরি হয়। রপ্তানি বাড়াবার জন্যই আমাদের যে ভ্যাকসিন কার্যক্রমটাকে আমরা আরো জোরদার করতে চাই। আমরা বিদ্যুতের দাম কমাবার জন্য উদ্যোগ নিয়েছি এবং সেটা অনেকখানি এগিয়ে গেছে। আমরা আশা করি ওটা কমাতে পারবো। সেটা হলে প্রথম কথা হলো খরচ কমালে অটোমেটিক্যালি মূল দাম কমবে। শাসকরা রাজনৈতিক স্বার্থে নারীদের উপর জুলুম করে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ। তার মতে সমাজে নারীর প্রতি সহিংসতা কমেনি, বরং বেড়েই চলেছে। নারীর ও শিশুর প্রতি সহিংসতা হলে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। বাংলাদেশের যে কোনো জায়গায় কোনো নারীর ওপরে সহিংসতা, কোনো শিশুর ওপরে নির্যাতন, এই তথ্যটা, এই খবরটা মন্ত্রণালয়ে পৌঁছাতে হবে 24 ঘন্টার ভেতরে। মন্ত্রণালয়কে 24 ঘন্টা তথ্য পাওয়ার 24 ঘন্টার ভেতরে সক্রিয় হতে হবে। তাকে 24 ঘন্টায় সেই মেয়েটির কাছে যেয়ে দাঁড়াতে হবে। এবার বরিশাল বিভাগের খবর। মানুষের শরীরে প্রতি মুহূর্তে প্রয়োজন অক্সিজেন। একটু ঘাটতি মানেই শ্বাসকষ্ট, আর গুরুতর ঘাটতি মানেই জীবন সংকট। তাই হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় অক্সিজেনকে ধরা হয় লাইফ সাপোর্টের প্রথম ধাপ। অথচ জীবন রক্ষাকারী অক্সিজেন নিয়েই বরিশালের চরম অব্যবস্থাপনা, অনিয়ম আর টাকার খেলা। সরকারি প্ল্যান্ট বসিয়ে রেখে বেসরকারি খাত থেকে অক্সিজেন কিনে লুটপাটের অভিযোগ উঠেছে। চুক্তির উপর দোষারোপ সিভিল সার্জনের। সুমন হাসান ও সুজয় দাসের তোলা ছবিতে অপূর্বপুর রিপোর্ট। দ্রুত অক্সিজেন যোগান নিশ্চিতে বরিশাল জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে কয়েক কোটি টাকা ব্যয়ে সরকার নির্মাণ করে পিএসএ অক্সিজেন প্লান্ট। আধুনিক যন্ত্রপাতি, পর্যাপ্ত লোকবল সবই আছে, শুধু নেই রাষ্ট্র ও জনগণের প্রতি দায়বদ্ধতা।
24 ঘন্টায় 14,40,000 লিটার অক্সিজেন উৎপাদনে সক্ষম প্লান্টটি, যা দিয়ে জেলার সব সরকারি হাসপাতালের চাহিদা মেটানো সম্ভব। কিন্তু বাস্তবে উৎপাদন হয় দৈনিক মাত্র 5,000 লিটার। কিন্তু কেন? এই হসপিটালে যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা করি। সার্বক্ষণিক কাজ করতে সক্ষম আছি, কিন্তু আমাদের হসপিটাল অথরিটির পারমিশন নাই দেখে আমরা সার্বক্ষণিক উৎপাদন করতে পারতেছি না। 2024 সালে 22টি জেলার 29টি স্থানে সরকারিভাবে এই প্লান্ট স্থাপন করা হয়। তবে কার্যত বরিশালেরটা অচল, অনেকটা উৎপাদনহীন। অভিযোগ উঠেছে বেসরকারিভাবে 2টি প্রতিষ্ঠান থেকে বেশি দামে অক্সিজেন কেনা হচ্ছে, গচ্ছা যাচ্ছে সাধারণ মানুষের টাকা। এজন্য সিভিল সার্জন দুষছেন পূর্বের করা চুক্তিকে। আর শেরে বাংলা মেডিকেলের নতুন পরিচালক বলছেন সরকারি প্লান্টের বিষয়ে খুঁটিনাটি জানেন না তিনি। আর স্পিডটাকে চিঠি লিখে মৌখিকভাবে বন্ধ করা হয়েছে। ইনফরমেশন গ্যাপ থাকতে পারে। আর আমার প্রতি বছরে 1 কোটির আশেপাশে এরকম আমার অক্সিজেন খরচ হয়। নথিপত্র পর্যালোচনা করে দেখা যায় 2024-25 অর্থ বছরে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল অক্সিজেন কিনেছে 1 কোটি টাকার। জেলার 9 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পেছনে খরচ করেছে 15 লাখ টাকার বেশি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। খেলার খবর। জাতীয় দলের সান্নিধ্যে লম্বা সময় থাকাটা আন্তর্জাতিক অভিষেকে সহজ করে দিয়েছে হাসান মুরাদের জন্য। অনুপ্রেরণা খোঁজেন মুশফিকের 100তম টেস্ট আর তাইজুলের 250 উইকেট থেকে। সুযোগ কম পাবেন জানেন, তবে ঘরোয়া ক্রিকেট আর বিসিবির ক্যাম্পে নিজেকে তৈরি রাখার প্রক্রিয়া চালিয়ে যেতে চান এই বাঁ হাতে স্পিনার। মুরাদের সাক্ষাৎকার নিয়েছেন সাব্বির মিথুন। কথায় আছে অপেক্ষার ফল নাকি মিষ্টি হয়। আমার সঙ্গে যিনি আছেন তার অপেক্ষাটাও আসলে অনেক দীর্ঘ। প্রায় 2 বছর জাতীয় দলের সঙ্গে সফর করেছেন, জাতীয় দলের আশেপাশে রয়েছেন, তবে ওই অভিষেকটাই আসলে হয়ে উঠছিল না। অবশেষে আরাধ্যের অভিষেকটা হয়েছে এবং অভিষেক সিরিজেই এখন সে টক অফ দ্য টাউন। দর্শক, বলছিলাম হাসান মুরাদের কথা। আয়ারল্যান্ডের বিপক্ষে যিনি 2 ম্যাচে নিয়েছেন 12টি উইকেট। তার থেকে বড় যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে আপনার যে অ্যাভারেজ। আপনি 17 রান প্রতিটা উইকেট নিয়েছেন এবং ম্যাক্সিমাম উইকেটই আসলে টপ অর্ডার। অভিষেকে আসলে এত বেশি কনফিডেন্স কিভাবে? হ্যাঁ, ওই যে আপনি যেটা বললেন যে হচ্ছে 2 বছর ধরে টিমের সাথে ছিলাম। টিমের সাথে থাকাতে আপনার হচ্ছে যেই কনফিডেন্স বলেন আর অভিজ্ঞতা বলেন, আমার কাছে মনে হয় যে জিনিসটা খুব ভালোভাবে যখন কাছ থেকে দেখেছি টিমকে, ডাক আউটে ছিলাম, তো ওখান থেকে হচ্ছে অভিজ্ঞতাটা হয়েছে। ইভেন মিরপুর উইকেটটা এবার সবাই খুব প্রশংসা করল এবং 5th ডেতেও আসলে আমরা যে র্যাঙ্ক টার্নিং উইকেটটা দেখি সেরকম ছিল না। তারপরেও আপনার যে টার্নিংগুলো, মানে এটা কি আসলে আপনার নিজের দক্ষতার কারণে নাকি আপনি উইকেট থেকে আসলে সেভাবে কোনো বেনিফিট পান না? মানে হোয়াটস দ্য সিক্রেট? না, সিক্রেট কিছু না। আমরা তো দেখেছি যে মিরপুরের উইকেটটা খুব ভালো ছিল, পারফেক্ট একটা টেস্ট ক্রিকেটের যে উইকেট বলি আমরা, ওইটা ছিল। লম্বা সময় ধরে লাইনের লেন্থ ঠিক রাখতে চান তাহলে আপনার লম্বা সময় ধরে প্র্যাকটিসও বোলিং করতে হবে। তো এই জিনিসটা আমি প্র্যাকটিসে করার চেষ্টা করি। আমি খুব ভুল না করলে এনসিএলে আপনার সম্ভবত 17টা 5 অলরেডি। যখন আমি ফার্স্ট ক্লাস খেলি আমি চেষ্টা করি যে টিমকে কন্ট্রিবিউট করার এবং 100% দেওয়ার চেষ্টা করি। মুরাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য এবং বেস্ট অফ লাক ফর জার্নি। দর্শক, কথা বলছিলাম হাসান মুরাদের সঙ্গে জাতীয় দলে অভিষেকের পরে, যার স্বপ্নের পরিধি অনেক বেড়ে গেছে এবং যিনি চান বাংলাদেশের জার্সিতে একটা লম্বা সময় সার্ভিস দিতে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। চ্যালেঞ্জিং হলেও একই দিনে করতে হবে নির্বাচন ও গণভোট। আলাদাভাবে করলে জটিলতা তৈরির শঙ্কা অর্থ উপদেষ্টার। তফসিল ঘোষণার পর ইসির চাহিদার ভিত্তিতে বরাদ্দ। উৎসবমুখর ভোট আয়োজনে কাজ করছে সরকার। পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ। নির্বাচন পর্যন্ত এনআইডি সংশোধন বন্ধ। 6 দিনে 22,000 প্রবাসী নিবন্ধন। এবং রাজনীতির পকেটে ঢুকে ফ্যাসিবাদ রক্ষা করেছিল গণমাধ্যম, বলছে বিএনপি। বাংলাদেশের পক্ষে সংবাদ করার তাগিদ জামাতের, কলুষতা দূর করার আহ্বান এনসিপির। এই ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলা সময় সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। ধ্রুব, আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।